নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালিন্দী উপন্যাসের পরবর্তী পর্ব। তাহলে চলুন শুরু করছি। কথা বলিল সেই চূড়ামাঝি, পুতুল নাচের ওস্তাদ। সেই লোকটা অনেকটা বাস্তবপন্থী। সে ঈষৎ হাসিয়া বলিল, টাকা লইলে কিছু হয় না বাবু, টাকা নাই, খেপে কি করব? আর বাবু খেপে মরেই যাব তো, খেপলম কেনে বল? বুদ্ধি করলাম এবার আমরা। কমল তাহার দিকে একটা ঘৃণার দৃষ্টি হানিয়া মুখ ফিরাইয়া লইল। তারপর অহেন্দ্রকে বলিল, আজই চ কেনে বাবু? এবার পিছন হইতে সঙ্গীরা কথা বলিয়া উঠিল। শুনিয়া কমল বলিল, আর ওয়ারা খেপবে না বাবু, খেপলম, তারপর হাজারে হাজারে সাঁওতাল মল্ল গুলিতে, যারা বাঁচল তারা ভাত পেলে না, সাও ঘাস খেলে। বাবু, আমি তখন গিধরা, ছেলে মানুষ, তবু মনে লাগছে। ইঁদুরের দড় থেকে ধান বের করলুম, গুনে 4টি ধান জলে সিজলুম, সেই জল খেলম ফ্যান বলে। আর ওরা খেপবে না, তাতেই সাহস হচ্ছে না। বলছে চেক রসিদটি না হলে ওদের চাষে মন লাগছে না। তা বাদে আমাদের বিয়া আছে, ওই যে আমাদের লাতিনটি, সেই লম্বা পাড়া, তারই বিয়া হবে। তাতেই সব মাতন আছে আমাদের, হাড়িয়া খাবে সব, নাচবে, গান করবে, তাতেই সব তাড়াতাড়ি করছে। অহিন্দ্র বলিল, বেশ, তাড়াতাড়ি করে নেব, কাল কি পরশু। কিন্তু তোর নাতনির বিয়েতে আমাদের নেমন্তন্ন করবি না? মাঝি শিহরিয়া উঠিয়া বলিল, বাবা রে, আমাদের রাজা তুমি, রাঙা ঠাকুরের লাতি, তেমনি আগুনে পাড়া রং, তেমনি চোখ, তেমনি চুল, আপনাকে তাই ভুলতে পারি? আমরা সব কত কি খাই, মুরগি, শুয়োর, ছি। সাঁওতালরা চলিয়া গেল। মহেন্দ্র মুগ্ধ হইয়া তখনও বুড়া মাঝির কাহিনীর কথা ভাবিতেছিল। সে নিজে বিজ্ঞান ভালোবাসে। বুড়োর কাহিনীর মধ্যে আদিম বর্বর জাতির বৈজ্ঞানিক মনকে সে আবিষ্কার করল। সৃষ্টি রহস্য ভেদে অনুসন্ধিৎসু মন কল্পনার সাহায্যে কাহিনী রচনা করিয়া রহস্যভেদ করিয়াছে। তাহার চিন্তার সূত্র ছিন্ন করিয়া দিয়া রংলাল ও নবীন আসিয়া প্রণাম করিয়া দাঁড়াইল। দাদাবাবু? জিজ্ঞাসু দৃষ্টিতে তাহাদের দিকে অহেন্দ্র চাহিল, কোনো কথা বলিল না। একগাল হাসিয়া রংলাল বলিল, এই দেখেন, চর আপনাদেরই হলো তো। আমি মশাই বলেছিলাম কি না? ছোট রায় হুজুর সাঁওতালদের বলে দিয়েছেন তো এই কাছারিতে খাজনা দিতে। অহিন্দ্রর একটা কথা মনে হইল। সে নবীনকে বলিল, নবীন, তুমি তো পুরনো লোক, সাঁওতালদের জমিটা মাপ করে দিতে পারবে? সবিনয়ে নবীন বলিল, আগে হ্যাঁ, মাপজোক সব করে দেব আমি। সোৎসাহে রংলাল বলিল, আপনি চলুন, গিয়ে দাঁড়াবেন শুধু, বাস আমরা সব ঠিক করে দেব। অহেন্দ্র বলল, কাল ভোরে তাহলে এসো তোমরা। ভোরবেলাতেই রংলাল সদরে আসিয়া ডাকাডাকি শুরু করিল। অতি পত্রুষে উঠিয়া কাজ করার অভ্যাস মানদার চিরদিনের। সে কাজ করিতে করিতেই বিরক্ত হইয়া উত্তর দিল, কে গো তুমি? তুমি তো আচানক এই ভোরবেলাতে কি ভদ্রলোকে উঠে নাকি? এ কি চাষার ঘর পেয়েছ নাকি? রংলাল বিরক্ত হইয়া উঠিল। কণ্ঠস্বরের মধ্যে যথাসাধ্য গাম্ভীর্যের সঞ্চার করিয়া সে বলিল, ডেকে দাও, ছোট দাদাবাবুকে ডেকে দাও, জরুরি কাজ আছে। কি কাজ? কি? তুমি মেয়ে ছেলে লোক, তুমি সে বুঝবে না, জরুরি কাজ। মানদার স্বর এবার রুক্ষ হইয়া উঠিল। সে বলিল, জরুরি কাজ আছে? তোমার আছে? আমার কি দায় পড়েছে যে এই ভোরবেলাতে ঘুম ভাঙাতে গিয়ে বকুনি খাবো? আর তুমি এমনি করে চেঁচিও না বলছি, ঘুম ভেঙে গেলে আমাকে বকুনি খেতে হবে। রংলাল বুঝিল মানদা মিথ্যা কথা বলিতেছে, একটু মাতব্বরি করবার চেষ্টা করিতেছে। অহেন্দ্রকে সে ভালো করিয়াই জানে। তিনি নিজেই তাহাকে ভোরবেলা ডাকিবার জন্য বলিয়া রাখিয়াছেন। মনে মনে একটু হাসিয়া সে কণ্ঠস্বর উচ্চ করিয়া ডাকিল, ছোট দাদাবাবু, ছোট দাদাবাবু, ছোটবাবু। দোতলার উপর হইতে অত্যন্ত তীক্ষ্ণ এবং রুক্ষ স্বরে কে উত্তর দিল, কে? কে তুমি? সেই কণ্ঠস্বরের গাম্ভীর্যে ও রুক্ষতায় রংলাল চমকিয়া উঠিল। বুঝিল কর্তা রামেশ্বর অকস্মাৎ জাগিয়া উঠিয়াছেন। ভয়ে সে শুকাইয়া গেল। তাহার সঙ্গে আরও যে কয়জন আসিয়াছিল তাহারাও সভয়ে পরস্পরের মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। বাড়ির ভেতরে উঠান হইতে উত্তর দিল মানদা। বলিল, আমি বারবার বারণ করলুম দাদাবাবু, তা কিছুতে শুনলেন না। বলে তুমি মেয়ে ছেলে নোক, বুঝবে না, জরুরি কাজ। এবার অহেন্দ্রের কণ্ঠস্বর বেশ বোঝা গেল। সে কণ্ঠস্বরে এখনও ঈষৎ অপ্রসন্নতার আভাস ছিল। অহেন্দ্র বলিল,
ও হ্যাঁ হ্যাঁ, রংলাল বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমিই তো আসতে বলেছিলাম। রংলাল বিস্ময়ে অভিভূত হইয়া গিয়াছিল। সে তখনও ভাবিতেছিল সে কণ্ঠস্বর ছোট দাদাবাবুর। অহিন্দ্রের এই পরিবর্তিত স্বাভাবিক কথার কোনো উত্তর দিতে পারিল না। অহিন্দ্র আবার বলিল, এই আমি এলাম বলে রংলাল, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরেই হাসি মুখে সে ভেতর হইতে কাছারির দরজা খুলিয়া বাহির হইয়া আসিল। বারান্দায় একা রংলাল নয়, তাহাদের পুরনো নগদি নবীন লোহার এবং আরও ২-৩ জন রংলালের অন্তরঙ্গ চাষি অপেক্ষা করিয়া দাঁড়াইয়াছিল। নবীনের হাতে হাত চারেক লম্বা, খান চারেক বাখারি, রংলালের হাতে এক আঁটি বাবুই তড়ি, অন্য একজনের হাতে গোটা চারেক লাল কাপড়ের পতাকা। মহেন্দ্র দলটিকে দেখিয়া হাসি মুখে বলিল, ও তোমরা খুব ভোরে এসেছ রংলাল, আমি আবার ভোরে উঠতে পারি না, কিন্তু ও লাল পতাকা কি হবে নবীন? রংলাল একটু আহত হইয়াছিল। সে কোনো উত্তর দিল না। উত্তর দিল নবীন লোহার, তাহাদের পুরনো নগদি। আগে আজ আপনাদের কায়েমি দখল হবে কি না, তাই চার কোণে পুঁতে দিতে হবে। কল্পনাটা মহেন্দ্রের খুব ভালো লাগিল। সে বলিল, বাহ, সে বেশ হবে, চলো এখন, বেলা হয়ে যাচ্ছে। রংলাল ক্ষুণ্ণ স্বরে বলিল, ঘুমটা আপনার এই সকালে ভাঙিয়ে দিলাম দাদাবাবু, ভারী ভুল হয়ে গেছে মশায়, আর টুকচে পড়ে ডাকলেই হতো। মহেন্দ্র হাসিয়া বলিল, না না, সে ভালোই হয়েছে রংলাল, হঠাৎ ঘুম ভাঙলেই আমার মেজাজ বড় খারাপ হয়ে যায়। তোমাদের কিছু বলিনি তো রংলাল? রংলাল এইটুকুতেই যেন জল হইয়া গেল। বলিল, আজ্ঞে না, সে আমরা কিছু মনে করি নাই, এখন চলুন, রোদ উঠলে তখন আবার ভারী কষ্ট হবে আপনার। ক্ষুদ্র বাহিনীটি বাহির হইয়া পড়িল। রংলাল কিন্তু উসখুস করিতেছিল। তাহার কয়েকটা কথা এখনও বলা হয় নাই। কাল হইতে কথাটা বলিবার সংকল্প তাহার ছিল, কিন্তু অহিন্দ্রের কণ্ঠস্বর এবং রুক্ষতার আঘাতে সমস্তই যেমন উল্টাইয়া গেল। পথে চলিতে চলিতে অনেক ভাবিয়া চিন্তিয়া কথাটার ভূমিকারূপেই সে হাসিয়া বলিলে, হ্যাঁ বুঝলে নবীন, এই যে কথায় বলে বাঘের পেটে বাঘ হয়, সিংহীর পেটে সিংহী হয়, এ কিন্তু মিথ্যে লয়। নবীন অর্থও বুঝিল না, উদ্দেশ্যও বুঝিল না, কিন্তু গম্ভীরভাবে কথাটাকে সমর্থন করিয়া বলিল, আর নিশ্চয়। মহেন্দ্র কৌতুকে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। রংলাল বলিল, হাসবেন না দাদাবাবু, হাসির কথা লয়, আমার পিলুই বলে চমকে উঠেছিল বুঝলে নবীন। দাদাবাবু হাগলেন, কে কে তুমি? বললে না পেত্তই যাবে ভাই, আমার ঠিক মনে হলো কর্তাবাবু উঠে পড়েছেন, একেবারে অবিকল। নবীন বলিল, ইটি তুমি ঠিক বলেছ মরল, অবিকল, আমিও ভেবেছিলাম ঠিক তাই। রংলাল উৎসাহিত হইয়া বলিল, তাই তো বলছি হে, বাঘের বাচ্চা বাঘই হয়। আমি এক সময় ভাবতাম, দাদাবাবু কি করে আমাদের জমিদার সেজে বসবে, তা সে ভাবনা আজ আমার গেল। মহেন্দ্র গম্ভীরভাবে মাথাটি অল্প নিচু করিয়া নীরবে চলিতেছিল। মনে মনে লজ্জা অনুভব না করিয়া সে পারিতেছিল না। তাহার মনে হইতেছিল দেশ বিদেশের কত মহাপুরুষের কথা, তাহাদের আদর্শের তুলনায় জমিদার, ছি। রংলাল আবার বলিল, সাঁওতালদের জমি আমি দেখেছি, মোটমাট তা তোমার বিঘে 50, তার বেশি হবে না। আর ধরো আমাদের 5 জনের 10 বিঘে করে 50 বিঘে, এই 50 বিঘে মাপতে আর কতক্ষণ লাগবে, পহরখানেক বেলা না হতেই হয়ে যাবে। হ্যাঁ নবীন? নবীন বলিল, তা বই কি, আমি তোমার 4খানা দাঁড়া নিয়ে এসেছি, 4 জনাতে মাপলে কতক্ষণ? রংলাল বলিল, বুঝলেন দাদাবাবু, আমরা 5 জনাই জমি নেবার পর একবার ছড়ালে সে খবর দেখবেন গায়ে যত চাষি সব একেবারে হত্যে দিয়ে পড়বে। মহেন্দ্র বিস্মিত হইয়া বলিল, তোমরাও জমি নেবে নাকি? কই, সে কথা তো বলনি। রংলাল বলিল, এই দেখেন, ইয়ের মধ্যেই ভুলে গিয়েছেন দাদাবাবু, সেই দেখেন প্রথম দিনে কাছারিতে আপনার সঙ্গে দেখা, আপনি নিয়ে গেলেন বাড়িতে গিন্নি মায়ের কাছে, তা আমাদের চাষিরা সব রব তুলেছিল, জমি আমাদের, জমি আমাদের। আমিই তো আগে বলে দিলাম, চক আফজলপুরের সঙ্গে লাগার হয়ে যখন চর উঠেছে, তখন আগে ও চর আপনাদের। আইন আমার বেশ ভালো করে জানা আছে। তবে হ্যাঁ, ধর্ম যদি ধরে না তো কেউ আজকাল, তাহলে অবশ্যই আমরাও পাই। গিন্নিমাও কথা দিয়েছিলেন, মনে করে দেখেন। মহেন্দ্র অনেক কিছু ভাবিতেছিল। ইহারা যা বলিতেছে তাহা সত্য, এ সত্য সে অস্বীকার করিতেও চায় নাই। সে বলিতে চাইতেছিল যে
আজই যে সেই কথা অনুযায়ী বিলি বন্দোবস্ত করা হইবে, এ কথা তো হয় নাই। ইহার মধ্যে অনেক কথা আছে, যে সেলামি, খাজনা, পাট্টা, কবুলতি, অনেক কথা। সাঁওতালদের কথা স্বতন্ত্র। আজ তাহারা বসিয়া আছে, 10-15 বছর, 20 বছর পরে তাহারা চলিয়া যাইবে। তাহাদের জমি জমিদারের খাসে আসিবে, আর ইহাদের সত্ত্ব বংশানুক্রমে দান বিক্রয় সকল রকমের অধিকার হইয়া ইহারা কায়েমি করিয়া লইবে। তাছাড়া সাঁওতালরাই ওই চরকে পরিষ্কার করিয়া ফলপ্রসবিনী করিয়াছে। তাহাদের দাবি সহিত কাহারও দাবি সমান হইতে পারে না। রংলাল বলিল, জুতো খুলতে হবে না দাদাবাবু, আসুন, কাঁধে করে আমি পার করে দিই। কালিন্দির ঘাটে সকলে আসিয়া পড়িয়াছিল। অহিন্দ্র রংলালকে নিরস্ত করিয়া বলিল, থাক, বলিয়া জুতো জোড়াটি খুলিয়া নিজেই তুলিয়া লইতেছিল। কিন্তু তাহার পূর্বেই রংলাল খপ করিয়া তুলিয়া লইয়া একরম মাথার উপর ধরিয়া বলিল, বাবারে, আপনি আমরা থাকতে জুতো বয়ে নিয়ে যাবেন? সর্বনাশ! নদীর ওপারে চরে প্রবেশপথে সাঁওতালেরা দল বাঁধিয়া দাঁড়াইয়াছিল। তাহারাও সাগ্রহে প্রতীক্ষা করিয়া আছে। কিশোর বয়স্ক ছেলেগুলি পর্যন্ত আজ গরু, মহিষ, ছাগল, ভেড়া চড়াইতে যায় নাই। রংলাল বলিল, ইজি ছামড়ি পর্যন্ত হাজির রে সব। আজ তোদের ভারী ধুম নাকি রে মাঝি? কমল মাঝি গম্ভীরভাবে বলিল, তা বেটে বই কি গো, জমিগুলো আজ সব আমাদের হবে। রাজাকে সব খাজনা দিব, বোঙাকে পুজো দিব। নবীন রংলালের দিকে চাহিয়া বলিল, দেখ, আমরা বলি সব বুনো বোঙার জাত, তা দেখ, বুদ্ধি দেখ, লক্ষণ করলেনগুলি সব তো বোঝে ওরা। মোড়ল মাঝি আবার বলিল, বুদ্ধি আছে বই কি গো, লইলে ধরমটি আমাদের থাকবে কেন, পাপ হবে জি। নদীর জলে মুখ ধুইবার জন্য অহিন্দ্র একটু পিছাইয়া পড়িয়াছিল। সে আসিয়া উপস্থিত হইতেই আলোচনাটা বন্ধ হইয়া গেল। অহিন্দ্র ব্যস্ত হইয়া বলিল, তাহলে তাড়াতাড়ি কাজ আরম্ভ করো, নাহলে রোদ্দুর হবে। মোড়ল মাঝি আপন ভাষায় কি বলিল। মিনিট দুয়েকের মধ্যে একটা ছেলে প্রকাণ্ড একটা ছাতা আনিয়া হাজির করিল। বাঁশের বাখারি ও শলা দিয়া তৈয়ারি কাঠামোর উপরে নিপুণ করিয়া গাঁথা শালপাতার ছাউনি, ছাউনির উপরে কোনো গাছের বলকলির সুতায় আলপনার মতো কারুকার্য। অহিন্দ্র ছাতাটি দেখিয়া মুগ্ধ হইয়া গেল। বলিল, বাহ, ভারী সুন্দর ছাতা তো মাঝি, তোমরা তৈরি করেছ? হ্যাঁ গো, আমরা সব করতে পারি ও বাবু। এনে পারি, ই ছাতা তোর করলে গিয়ে আমার মাজিন, আমি খুব বড় মানুষ কি না, তাকে এটি করলে, এ তো বড়। প্রথমেই নবীন চরের চারিটি কোণ বাছিয়া 4 কোণে লাল পতাকা চারিটা পুতিয়া দিয়া আসিল। তারপরে আরম্ভ হইল জরিপ। দেশীয় মতে 4 হাতা লম্বা বাঁশের দাঁড়া দিয়া মাপ আরম্ভ হইল। রংলাল বলিল, মাঝি, তুই নাম বলে যা, দাদাবাবু আপনি লিখে নিয়ে যান। শেষকালে যার যত হবে হিসেব করে জমি জমা ঠিক করা যাবে। কমল ঘাড় নাড়িয়া বলিল, সি কিনে গো, ইয়ার নাম উয়ার নাম সি তোরা লিখে কি করবি, একেবারে লিখে লে কেনে? মহেন্দ্র হাসিয়া বলিল, তাহলে কাকে কত খাজনা লাগবে, কার কত জমি, সেসব কেমন করে ঠিক হবে মাঝি? কমল বলিল, সেই সব আমরা ঠিক করে লিব গো, আপন আপন মেপে ঠিক করে লব, তোদের হিসাবে আমরা সে বুঝতে লারব। রংলাল, নবীন ও তাহাদের সঙ্গীরা উৎসাহিত হইয়া উঠিল। কাজ তাহাদের অনেক সহজ হইয়া যাইবে। টুকরো টুকরো জমি মাপিবার প্রয়োজন হইবে না। একেবারে সাঁওতালদের অধিকৃত জায়গাটার মাপ লইলেই খালাস। সে মাপ শেষ হইলেই তখন তাহারা আপন আপন জমি মাপিয়া ঠিক করিয়া লইতে পারবে। এইটুকুর জন্য অকারণে তাহাদের মনে যেন উদ্বেগ জমিয়া রহিয়াছে। রংলাল বলিল, সেই ভালো দাদাবাবু, ওদের ভাগ ওরা আপনারা আপনারা করে নেবে। আপনার স্টেটে থাকুক, এক নামে একটা জমা হয়ে যাক, সে আপনার ভালো হবে। কাঠের পুতুল নাচের ওস্তাদ আসিয়া মোড়ল মাঝিকে কি বলিতেছিল। তাহার বক্তব্য শেষ হইতে না হইতেই কমল মাঝি যেন ফুলিয়া আয়তনে বড় হইয়া উঠিল। দেহচর্মে বার্ধক্যজনিত যে ঈষৎ কুঞ্চন রেখা দেখা দিয়েছিল, দেহস্ফীতির আকর্ষণে সে কুঞ্চন যেন মিলাইয়া গেল। ওস্তাদের মুখের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে কমল তাহার গালে প্রচণ্ড জোরে একটা চড় বসাইয়া দিল। মুখে বলিল সামান্য 2টি কথা। সে কথা দুইটার মধ্যেও দুর্দান্ত ক্রোধের সুর রণরণ করিতেছিল। লোকটা চড় খাইয়া বসিয়া পড়িল। সমবেত সাঁওতালদের মুখ দেখিয়া মনে হইল ভীষণ ভয়ে তারা সংকুচিত স্তব্ধ হইয়া গিয়াছে। কমল মাঝি তখনও ক্রোধে ফুলিতেছিল।
আকস্মিক এমন পরিণতিতে স্তম্ভিত হইয়া মহেন্দ্র নীরবেই কারণ অনুসন্ধানের জন্য চারিদিক একবার চাহিয়া দেখিল, কিন্তু কমল মাঝির ভয়ঙ্কর রূপ আর চারিদিকে সকলের মুখে ভয়ের সুস্পষ্ট ছাপ ভিন্ন কিছুই দেখিতে পাইল না। রংলাল, নবীন ও তাহাদের সঙ্গের লোকগুলি পর্যন্ত ভয় পাইয়াছে। মহেন্দ্র কমল মাঝির দিকে চাহিয়া প্রশ্ন করিল, কি কমল, হলো কি? ওকে মারলে কেন? এই মূর্তিতেও কমল যথাসাধ্য বিনয় প্রকাশ করিয়া বলিল, আগে রাজাবাবু, মানুষটা দুষ্টু করছে, বললে আমি মোড়ল টোড়ল মানি না। সব বিস্ময়ে মহেন্দ্র বলিল, কেন? এবার প্রহিত ওস্তাদ হাত জোড় করিয়া করুণ কণ্ঠে সভয়ে বলিল, আগে রাজাবাবু, দোষ আমার হয়েছে, দোষটি আমার হয়েছে। আমি বললাম জমি সব আলাদা আলাদা করে দিতে, আমরা সব চ্যাগলি বেদি আলাদা আলাদা করে নিব বললাম, তাতেই আমি মোড়লের মানটি খারাপ করলাম, দোষটি আমার হলো। কমল আপন ভাষায় গজগজ করিয়া অনেক কথা বলিয়া গেল। সুরে বোঝা গেল যে ওই ওস্তাদকে তিরস্কার করিতেছে, কিন্তু তবুও সে দুর্দান্ত কমল আর নাই। কমলের কথা শেষ হইতেই চারিপাশের মেয়েরা কলকল করিয়া বকিতে আরম্ভ করিল। সেও ওই লোকটিকে তিরস্কার করিয়া মোড়লকে সমর্থন করিয়া। মহেন্দ্র বলিল, তাহলে তোমাদের সমস্ত জমি একসঙ্গে জরিপ হবে তো? আমার নামে লিখেলে কাগজে, টিপছাপ লিয়েলে আগে, বলে দে খাজনা কত হবে, আমরা সব মিটায়ে দিব। তবে উইজিয়ে আপনারা কি বলিস গো, সালামি না কি উ আমরা লারব দিতে। আমি সব ইয়াদের কাছে আদায় করে খাজনা আপনার কাচারিতে দিয়ে আসব। নবীন এতক্ষণ সাহস পাইয়া হাসিয়া বলিল, তুই তাহলে এদের জমিদার হলি, আর তোর আবার জমিদার হলো আমাদের দাদা বাবু নাকি? আমি মোড়ল হলাম রাজা বেটে, জমিদার বেটে আমাদের রাঙা বাবু। মাপ আরম্ভ হইল। রাম 2, 3, 4, আড়ে হলো গা 140 খাড়া। নবীন ও রংলাল দুইজনে মিলিয়া জমিটার কালি করিয়া পরিমাণ খাড়া করিল। 40 বিঘা কয়েক কাঠা হইল। মহেন্দ্র বিশেষ মনোযোগ দিয়া হিসেবের পদ্ধতিটা দেখিতেছিল। ছেলেবেলার পাঠশালায় পড়া বিঘাকালি আর্চার সুরটাই যেন অস্পষ্টভাবে কানে বাজিয়া উঠিল। কুড়বা 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 লিজে, কাঠায় কুড়বা কাঠায় লিজে। রংলাল বলিল, তাহলে তোদের এখন এই জমি হলো মাঝি, 40 বিঘে ক কাঠা না হয় ছেড়েই দিলাম। লে এখন দাদাবাবুর সঙ্গে খাজনা ঠিক করে লে। কমল মহেন্দ্রের মুখের দিকে চাহিয়া বলিল, হাঁ রাঙাবাবু, আপনি এবার হিসাব জুড়ে দেখ। মহেন্দ্র হাসিয়া বলিল, ঠিক আছে মাঝি। না, আপনি একবার দেখ। দেখেছি। না, আপনি একবার লিজে দেখ। অকথা মহেন্দ্রকে কাগজ কলম লইয়া বসিতে হইল। তাহার চারিপাশে সাঁওতালরা গম্ভীর হইয়া বসিয়া সকলে উদ্গ্রীব দৃষ্টি মহেন্দ্রের উপর। ছেলেমেয়েরা কথা বলিতেছিল। মোড়ল মাঝি গম্ভীরভাবে আপন ভাষায় আদেশ করিল, চুপ চুপ, সব চুপ, রাঙাবাবু হিসাব করিতেছে, মাটির হিসাব, জমির হিসাব। পাড়ার মধ্যে কয়েকটি তরুণী আঙিনায় বসিয়া মৃদুস্বরে গুনগুন করিয়া গান করিতেছিল। গানটির অর্থ হল, পাহাড়ের উপর হইতে আমিনবাবু আসিয়াছেন, জমি মাপ করিতেছেন, জমা বাড়াইয়া দিতেছেন, কিন্তু আমরা গরিব লোক, আমরা কোথায় পাইব? একটি মেয়ে বলল, ই গান বলতে হবে রাঙাবাবুকে। কমলের নাতনি বলল, বলবো, বেশি করে খাজনা লিবে কেন রাঙাবাবু? যাব আমরা উয়ার কাছে এক্ষুনি। মোড়ল মাঝি খেপে যাবে, বাবা রে। তবে বিকেলে আমরা ডাকবো বাবুকে, হাড়িয়া জমা করব, লাজবো, উয়াকে ডেকে আনব। নিতান্ত আকস্মিকভাবেই একটা মেয়ে বিস্ময়মুগ্ধ দৃষ্টিতে চাইয়া বলিল, কেমন বরণ বল দেখি রাঙাবাবুর, রাঙা লাল ঝকঝক করছে। কমলের নাতনি বলল, আগুনের পাড়া, রাঙা ঠাকুরের লাতি, ও ঠাকুর বটে। একটি মেয়ে গিয়ে উত্তর দেবার জন্য উদ্যত হইয়াছিল, কিন্তু আবার মোড়ল মাঝির গদ্য চিৎকারে তাহারা চমকিয়া উঠিল। সঙ্গে সঙ্গে আরও কয়েকজনের উচ্চ কণ্ঠস্বর শোনা গেল। এবার বচসা করিতেছিল কমল মাঝির সহিত রংলাল ও নবীনের দলের। সাঁওতালদের জমির পরই পূর্ব দিকে প্রায় বিঘা 50 চর পড়িয়া আছে। সেই জমিটা পছন্দ করিয়া রংলাল ও নবীন মাপিতে উদ্যত হইল। কমল মাঝি বলিল, ও জমি তোরা লিবি না মোড়ল, ও আমি দিব না। রংলাল বিরক্তির সহিত বলিল, দিবি না কেন? আমরা তবে আর জমি কোথাকে পাবো? আমাদের ছেলেগুলো কি করবে? তাদের আবার ছেলে হবে, তাদের ছেলে হবে, তাই বলে গোটা চরটাই তোরা আগলে থাকবি নাকি? মাপো হে মাপো। নবীন, দাঁড়িয়ে থাকলে কেন? নবীন
মাপিতে উদ্যত হইবা মাত্র কমল তাহার হাতের ধারা চাপিয়া ধরিয়া ক্ষুব্ধ উচ্চ চিৎকার করে বলিয়া উঠিল, না, দিব না। রংলালও যেন খেপিয়া উঠিল। এই পূর্ব দিকের চরের মাটি সকল দিকের মাটি অপেক্ষা উৎকৃষ্ট। ভাঙিলে ভোরার মতো গুঁড়া হইয়া যায়, ভিতরের বালির ভাগ ময়দার মতো মিহি। আলু ও আখের উপযোগী এমন মাটি আর বুঝি হয় না। সে চিৎকার করিয়া বলিয়া উঠিল, ওই দেখ মাঝি, ফাটাফাটি হয়ে যাবে বলছি, খবরদার, তুই দাঁড়া ধরিস না বললাম। একটা ভয়াল হিংস্র হাসি হাসিয়া কমল বলিল, তোকে ধরে আমি মাটিতে পুঁতে দেব। বারবার এমন অবাঞ্ছনীয় ঘটনার উদ্ভব হওয়ার জন্য অহেন্দ্রের মনে আর বিরক্তির সীমা ছিল না। সে তাহার কিশোর কণ্ঠের তীক্ষ্ণ কঠিন স্বরে চিৎকার করিয়া উঠিল, ছাড় 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 বলছি। কমল ও রংলাল দুইজনেই এবার সরিয়া দাঁড়াইল। অহেন্দ্র বলিল, অন্যদিকে জমি পছন্দ করে মেপে নাও নবীন, এই জমি তোমরাও পাবে না, সাঁওতালেরাও পাবে না। এদিকটা আমাদের খাসে থাকবে, খাসে চাষ হবে আমার। জমির মাপঝোঁক শেষ করিয়া অহেন্দ্র ফিরিয়া সময় বলিল, দেখো আর যেন ঝগড়া করো না। একজন মাঝি ছাতাটা লইয়া তাহার সঙ্গে গেল। জ্যৈষ্ঠের রৌদ্রে তখন আগুন ঝরিতে শুরু করিয়াছে। সেই রৌদ্রের মধ্যেই রংলাল, নবীন এবং তাহার সঙ্গী কয়জন আপন আপন সীমানা চিহ্নিত করিয়া চারি কোণে চারিটা মাটির ঢিপি বাঁধিতে শুরু করিয়া দিল। সাঁওতালেরা আবার দল বাঁধিয়া আপনাদের হিসাব মতো জমি ভাগ করিতে আরম্ভ করিল। প্রচণ্ড শক্তি প্রয়োগ করিয়া জলহীন কঠিন মাটিতে কোপ মারিতে মারিতে রংলাল বলিল, থাক শালারা, কদিন তোরা এখানে থাকিস সেও আমি দেখছি। সেই দিনই অপরাহ্নে সাঁওতালেরা খাজনার টাকা পায় পয়সা হিসাব করিয়া মিটাইয়া দিল। কিন্তু গোল বাঁধাইল রংলাল এবং নবীনের দল। তাহারাও ধরিয়া বসিল, খাজনা ছাড়া সেলামি তাহারা দিতে পারবে না। সাঁওতালরা যখন সেলামি দিতে রেহাই পাইয়াছে তখন তাহারাই বা পাইবে না কেন? সাঁওতালদের চেয়েও কি তাহারা চক্রবর্তী বাড়ির পর? অহেন্দ্র চুপ করিয়া রহিল, কোনো উত্তর করতে পারিল না। রংলাল নবীনের যুক্তি খণ্ডন করিবার মতো বিপরীত যুক্তি খুঁজিয়া সে সারা হইয়া গেল। অনেকক্ষণ নীরবে উত্তরের অপেক্ষা করিয়া রংলাল বলিল, দাদাবাবু, তাহলে হুকুমটা করে দিন আগে। অহেন্দ্র কিন্তু সে হুকুমও দিতে পারিল না। বিঘা পিছু 5 টাকা সেলামি আদায় হইলেও 50 বিঘার 250 টাকা আদায় হইবে। তাহাদের সংসারের বর্তমান অবস্থা সে শুধু চোখেই দেখিতেছে না, মর্মে মর্মে অনুভব করিতেছে। তাহার মা যখন রান্নাশালে বসিয়া আগুনের উত্তাপ ভোগ করেন তখন সেও গিয়া উনানের কাছে বসিয়া উনানে কাঠ ঠেলিয়া দেয়। সে যে কি উত্তাপ সে তো তাহার অজানা নয়। উত্তাপ ও কষ্টের কথা ছাড়িয়া দিয়াও তাহার মাকে নিজ হাতে রান্না করিতে হয়। ইহারই মধ্যে কোথাও আছে অসহনীয় অপরিসীম লজ্জা, যাহার ভারে তাহারা মাথা হেঁট পড়িয়া পড়ে, তাহার চোখ ফাটিয়া জল আসে। তাহার মা অবশ্য বলেন, যখন যেমন তখন তেমন, না পারলে হবে কেন? অম্লান হাসি মুখেই তিনি বলেন, কিন্তু তাহার মনে পড়ে কালিন্দী নদীর বানের জল আটক দিবার জন্য ঘাসের চাবড়া বাঁধা বাঁধটার কথা। বাঁধটার ওপারে থাকে অথই জল, আর এই পাড়ে বাঁধের গায়ে সবুজ ঘাস যেমন হাসিতে থাকে, তেমনি তাহার মায়ের মুখে সুশ্যাম হাসির ওপারে আছে অথই দুঃখের বন্যা। কালিন্দীর বন্যায় ভাটা পড়ে, বর্ষার শেষে সেও শুকাইয়া যায়, কিন্তু মায়ের বুকের দুঃখের বন্যা শুকায় না, ও যেন শুকাইবার নয়। এক্ষেত্রে কেমন করিয়া যে এতগুলি টাকা ছাড়িয়া দেবে? নবীন বলিল, তা 5 টাকা করে জনা কি লজর কিন্তু দিতে হবে মরল, তা নয়নি সেটা ধর আমাদেরও অপমান। সাঁওতালরা না দেয় দেয় নাই, ওরা ছোট জাত, আমাদিকে তো রাজার সম্মান একটা করতে হয়। রংলাল বারবার ঘাড় নাড়িয়া সম্মতি জানাইয়া বলিল, এই তুমি একটা কথার মতো কথা বলেছ লবিন। ল্যান ল্যান, তাই হলো দাদাবাবু, 50 বিঘের খাজনা আপনার 100 টাকা, আর 5 টাকা করে 5 জনের লজর 25 টাকা, 125ই আমরা দিচ্ছি, সেও আপনার এক খাবল টাকা গো। অহেন্দ্রের মুখ চোখ লাল হইয়া উঠিল। ইহাদের কথার ভঙ্গিতে সে যেন একটা ধারাবাহিক গোপন ষড়যন্ত্রের সূত্র দেখিতে পাইল। ইহারা তাহাকে ঠকাইবার জন্যই আসিয়াছে। তাহারও শেষের কয়টি কথা, এক খাবল টাকা অর্থাৎ 2 হাতের মুঠি ভরা টাকা, এই কথা কয়টির মধ্যে তাহাকে প্রলোভন দেখানোর সুর সুস্পষ্ট। তার ক্রোধ আর বিরক্তির আর সীমা রহিল না। সে দৃঢ় কঠোর স্বরে বলিল, জন্দি বন্দোবস্ত এখন হবে না, আমি বাবাকে জিজ্ঞাসা না করে কিছু করতে পারবো না। রংলাল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল,
বেশ, তাহলে আমরা এখন ভেঙে চুরে জমি তৈরি করি, তারপর নেবেন খাজনা আপনারা। তার মানে? কথাটার মানে অত্যন্ত স্পষ্ট। বন্দোবস্ত করা হোক বা না হোক, জমি তাহারা দখল করিবেই। অকারণে খানিকটা মাথা চুলকাইয়া রইয়া রংলাল বলিল, ওই যে বললাম গো, আমরা জমি জেরাত হাসিল করি, তারপর নেবেন খাজনা। আর এখন যদি নেবেন তো তাও নেন, আমরা তো দিতেই রাজি রয়েছি। অত্যন্ত ক্রোধে রহিন্দের মাথাটা কেমন করিয়া উঠিল, কিন্তু প্রাণপণে সে ক্রোধ মনের মধ্যে অবরুদ্ধ করিয়া সে বসিয়া রহিল। রংলাল একটা প্রণাম করিয়া বলিল, আর তাহলে আমরা চললাম দাদাবাবু, যখনই ডাকবেন তখনই আমরা খাজরার টাকা এনে হাজির করে দেব। চলো হে, চলো সব, সন্ধে হয়ে এলো, চলো। মহেন্দ্র কথা বলিল না, হাত নাড়িয়া ইঙ্গিতেই জানাইয়া দিল, যাও তোমরা চলিয়া যাও। ইহাদের উপস্থিতিও সে যেন আর সহ্য করিতে পারিতেছিল না। রংলাল ও নবীনের দল একে একে প্রণাম সারিয়া চলিয়া গেল। মহেন্দ্র একাই নির্জন স্তব্ধ কাছারি বাড়ির দাওয়ায় তক্তাপোষের উপর দেওয়ালে ঠেস দিয়া বসিয়া রহিল। কার্নিশের মাথায় কড়িকাঠের উপরে বসিয়া সারি সারি পায়রার দল গুঞ্জন করিতেছে। সামনের খোলা মাঠটার উপর সারিবদ্ধ নারিকেলের গাছ, তাহারই কোনো একটাই মাথায় আত্মগোপন করিয়া একটা পেঁচা আসন্ন সন্ধ্যার আনন্দে কুক কুক করিয়া ডাকিতে আরম্ভ করিয়াছে। ঘরের ভেতর হইতে অন্ধকার নিঃশব্দে বাহির হইয়া আসিতেছে শোকাচ্ছন্ন বিধবার মতো। এত বড় বাড়িটায় কোথাও এক কণা আলোকের চিহ্ন নাই, কোথাও একটা মানুষের সাড়া নাই। শুধু সিঁড়ির পাশে দুই দিকে দুইটা সুদীর্ঘ শীর্ষ ঝাউ গাছ অবিরাম সনসন শব্দ করিতেছে। সে শব্দ শুনিয়া মনে হয় যেন এই অনাথা বাড়িটায় বুক ফাটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছে। অথচ একদিন নাকি হাসিতে কোলাহলে আলোকে গাম্ভীর্যে বাড়িখানা অহরহ গমগম করিত। মাথা হেঁট করিয়া প্রজারা সভয়ে অপেক্ষা করিয়া থাকিত এ বাড়ির মালিকের মুখের একটা কথার জন্য। আর আজ একজন চাষি প্রজা বলিয়া গেল, সম্মতি দেওয়া হোক বা না হোক, জোর করিয়া তাহারা জমি দখল করিবেই। মহেন্দ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, তারপর তক্তাপোষটার উপরে নিতান্ত অবসনের মতো শুইয়া পড়িল। তাহার মাথা ধরিয়া উঠিয়াছে। কিছুক্ষণ পর মানদা এক হাতে ধূপদানি ও প্রদীপ, অন্য হাতে একটি জলের ঘটি লইয়া কাছারি বাড়িতে প্রবেশ করিল। দুয়ারে চৌকাটে চৌকাটে জল ছিটাইয়া দিয়া ধূপ ও প্রদীপের আলো দেখাইতে দেখাইতে সে দেখিল মহেন্দ্র ছেঁড়া শতরঞ্জি ঢাকা তক্তপোষটার উপর চোখ বুজিয়া নিস্তব্ধ হইয়া আছে। দেখিয়া তাহার বিস্ময়ে সীমা রহিল না। এমন নির্জন কাছারির বারান্দায় ওই ময়লা ছেঁড়া শতরঞ্জির উপর এই অসময়ে ছোটদাদাবাবু ঘুমাইয়া পড়িয়াছেন। সঙ্গে সঙ্গে তাহার চিন্তাও হইল, কোনো অসুখ বিসুখ করে নাই তো। গায়ে হাত দিয়া দেখিতে সাহস হইল না। কি জানি, যদি ঘুম ভাঙিয়া যায় অনর্থ হইবে, হয়তো চিৎকার করিয়া উঠিবেন। ভাবিয়া চিন্তিয়া সে ত্রস্ত ভর্তিতে বাড়িতে গিয়া ডাকিল, মা। সুনীতি কাপড় কাচিয়া রামেশ্বরের ঘরে আলো জ্বালিয়া দিবার জন্য উপরে যাইবার উদ্যোগ করিতেছিলেন। মানদার ডাকে বাধা পাইয়া বিরক্তির সহিত বলিলেন, যখন তখন কেন পেছনে ডাকিস মানদা? জানিস আমি এবার ওপরে আলো জ্বালতে যাব। মানদা বলিল, ডাকি কি আর সাধ করে মা? ছোট দাদাবাবু এই ভর সন্ধেবেলা কাছারির বারান্দায় সে ছেঁড়া শতরঞ্জির উপর ঘুমিয়ে পড়েছে, অসুখ করেছে। অসুখ করেছে? করবে না? ওই দুধের ছেলে এই জ্যৈষ্ঠী মাসের আগুনের হলকা রোদ, ওই রোদে চর মাপতে গেল। তার উপর এই সাঁওতালরা আসছে, এই তোমার সদকোবরা আসছে, কিচিরমিচির চেঁচামেচি। যান বাপু, আপনি গিয়ে উঠিয়ে নিয়ে আসুন, আমি বাপু ডাকতে পারলাম না ভয়ে। সুনীতি বলিলেন, তুই আমার সাথে আয়, আমি একলা কেমন করে কাছারি বাড়িতে যাব? তুলসীর মন্দিরের উপর প্রদীপ ও ধূপদানি রাখিয়া দিয়া মানদা বলিল, ঘরের ভিতর দিয়ে চলুন, বাইরের রাস্তায় কি জানি যদি কেউ থাকে। মহেন্দ্রের কপালে হাত দিয়া আশ্বস্ত হইয়া সুনীতি বলিলেন, কই না, জ্বর তো হয়নি। মহেন্দ্র স্পর্শেই বুঝিয়াছিল এ তাহার মায়ের হাত। সে তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, মা। কি মা? কিছু নয় ওহি, এই অসময়ে এখানে শুয়ে কেন বাবা? এমনি একটু মাথা ধরেছে, কেমন মনটাও একটু খারাপ হয়ে গেল, আর তাই একটু শুয়েছিলাম। সস্নেহে মাথায় হাত বুলাইয়া উৎকণ্ঠিত স্বরে সুনীতি বলিলেন, মাথা কেন ধরল রে? মনই বা খারাপ কেন হলো? সত্য গোপন করিয়া মহেন্দ্র বলিল, কি জানি। তারপর সে আবার বলিল, এই সন্ধ্যের অন্ধকার, কেউ কোথাও নেই, এত বড় বাড়ি, মনটা কেমন খারাপ হয়ে গেল মা।
অথচ গল্প শুনেছি রাত্রি 12টা পর্যন্ত এখানে লোক গিস গিস করত। সুনীতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। নীরবে তিনিও একবার অন্ধকারাচ্ছন্ন বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিলেন। মানদা তাড়াতাড়ি বলিল, আমি আলো আনছি দাদাবাবু, আপনি আলো নিয়ে কাছারিতে বসুন কেন? 2-4 জনা বন্ধু টন্ধু নিয়ে দিব্যি গল্পগুজব করুন, তাস টাস খেলুন। মহেন্দ্র হাসিল, কিন্তু কথার কোনো উত্তর দিল না। সুনীতি বলিলেন, এই বাড়ির মানমর্যাদা এখন সবই তোর উপর নির্ভর করছে বাবা। ভালো করে লেখাপড়া শিখে তুই মানুষ হলে তবে এই দুঃখ ঘুচবে। ওহি মানদা সেই ভোরবেলা হইতে আজ রংলাল ও নবীনের দলের উপর বিরক্ত হইয়াছিল। সে বলিল, হ্যাঁ বাবু, তখন সেই ভোরবেলাতে কই সব চাষাল টল এসে ডাকুক দেখি, দেখব। গরম কত সব ডাকছে কেন গো? না, সে তুমি বুঝবে না। আমি আজ বলে 20 বছর জমিদারের ঘরের চাকরি করছি, আমি বুঝবো না? ওই ভোরে উঠেই আপনার মাথা ধরেছে, তার উপর এই রোদ আর ঝলা। সুনীতি বলিলেন, একটুখানি নদীর ধারে বাতাসে বেরিয়ে আয় বরং। আকাশে চাঁদ উঠেছে, মনটাও ভালো হবে। খোলা বাতাসে মাথাও অনেকটা হালকা হবে। আমি যাই, বাবুর ঘরে আলো দেওয়া হয়নি। মানদা, উনুনে আগুনটা দিয়ে দে মা। মহেন্দ্রের মনের ভার অনেকটা হালকা হইয়াছিল। মাহের ওই কয় কথাটিতেই সে মনের মধ্যে একটা উৎসাহ অনুভব করিল। সে মানুষ হইলে তবে এই দুঃখ ঘুচিবে। সেই কথা ভাবিতে ভাবিতেই সে পথে বাহির হইয়া পড়িল। তাহার দাদার কথা মনে পড়িল। তাহাকে MA পাস পর্যন্ত পড়ানো হয়। যেমন তেমন ভাবে MA পাস করিলে তো হইবে না, খুব ভালোভাবে পাস করিতে হইবে। ফার্স্ট হইতে পারিলে কেমন হয়? ফার্স্ট ক্লাস ফার্স্ট। নদীর ধারে আসিয়া মাদুলির শব্দে ও সাঁওতাল মেয়েদের গানের সুরে তাহার চিন্তার একটানা ধারাটা ভাঙিয়া গেল। ওপারে চরে আজ প্রবল সমারোহে উৎসব চলিয়াছে। আজ তাহারা জমিদারকে খাজনা দিয়া রসিদ পাইয়াছে। জমি তাহাদের নিজের হইয়াছে। আজিকার দিনে তাহাদের একটি পরম কাম্য শুভ দিন। তাহাদের দেবতাকে তাহারা পূজা দিয়াছে। 5টি লাল রঙের মুরগি, একটি চাল রঙের ছাগল বলি দিয়া নাকি পূজা হইয়াছে। তারপর আকণ্ঠ পচুই মদ খাইয়া গান বাজনা আরম্ভ করিয়াছে। অদ্ভুত জাত। আকাশে শুক্লা সপ্তমীর আধখানা চাঁদ কালিন্দীর ক্ষীণ স্রোতের মধ্যে এক অপরূপ খেলা খেলিতেছে। দূরে কালিন্দীর ছোট ছোট ঢেউয়ের মাথায় চাঁদ যেন জলে গলিয়া পড়িয়াছে। ঝিকমিক করিয়া নাচিতেছে চাঁদ গলানো জলের ঢেউ। দূরে এপাশে কালিন্দীর জল যেন একখানা অখণ্ড রূপার পাত। সম্মুখেই পায়ের কাছে চাঁদ কালিন্দীর স্রোতের তলে ছেঁড়া একগাছি চাঁদ মালার মতো আঁকিয়া বাঁকিয়া লম্বা হইয়া ভাসিয়া চলিয়াছে। সাদা সাদা টিপটিপ পাখিগুলি জলস্রোতের ওপারে বালির উপর ছুটিয়া ছুটিয়া বেড়াইতেছে। কখনো কখনো একটা অন্যের তারায় খানিকটা উড়িয়া আবার দূরে গিয়া বসিতেছে। দূর আকাশে একটা উড়িয়া চলিয়াছে আর ডাকিতেছে, হট্টিটি হট্টিটি। নদীর বালুগর্ভের উপর অবাধ শূন্য তল স্বচ্ছ কুয়াশার ন্যায় জ্যোৎস্নায় মোহগ্রস্তের মতো স্থির নিস্পন্দ। মহেন্দ্র নদী স্রোতের কিনারায় চুপ করিয়া বসিল। সহসা তাহার মনে হইল কোথাও কাহারা যেন কথা কহিতেছে। স্বর ভাসিয়া আসিতেছে, ভাষার শব্দ ঠিক ধরা যায় না। সে চারিদিকে চাহিয়া দেখিয়া বেশ সাড়া দিয়াই প্রশ্ন করিল, কে? উত্তর কেহ দিল না। অপরন্ত কথার শব্দও নিস্তব্ধ হইয়া গেল। কয়েক মুহূর্ত পরে তাহার নজরে পড়িল স্রোতের ওপারে বালির উপরে 2টি মূর্তি। কিছুক্ষণ পরেই আবার কথা আরম্ভ হইল। মহেন্দ্র কৌতূহল সম্বরণ করিতে পারিল না। অগভীর জলস্রোত পার হইয়া ওপারে বালির উপর আসিয়া উঠিল। বালিতে বালিতে খানিকটা আগাইয়া আসিয়া সে কথার ভাষা বুঝিতে পারিল, সাঁওতালদের ভাষা, এবং গলার স্বরে বুঝিল তাহারা 2 জনেই স্ত্রীলোক। সুরে মনে হইল কোনো একটা বচসা চলিয়াছে। সে ডাকিল, কে? যাহারা কথা কইতেছিল তাহারা 2 জনেই ঈষৎ চকিত হইয়া ফিরিয়া দাঁড়াইল। একজন সবিস্ময়ে আপনাদের ভাষায় কি বলিয়া উঠিল। তাহার মধ্যে একটি কথা মহেন্দ্র বুঝিতে পারিল, রাঙাবাবু। তাহাকে চিনিতেও মহেন্দ্রের বিলম্ব হইল না। তাহার দীর্ঘ দেহখানি তাহাকে চিনাইয়া দিল। সে কমল মাঝির নাতনি। অপরজন তাহার দিকে আগাইয়া আসিতেই তাহাকেও মহেন্দ্র চিনিল। সে বৃদ্ধ সর্দার কমল মাঝির স্ত্রী। বৃদ্ধা মহেন্দ্রকে দেখিয়া যেন কতক আশ্বস্ত হইয়া ভাঙা বাংলায় একটানা সুরে বলিল, দেখো রাঙাবাবু, দেখো, মেয়েটা আমাদের সঙ্গে ঝগড়া করিয়া পলাইয়া আসিয়াছে, আবার বলিতেছে এ ঠাই ছাড়িয়া ও চলিয়া যাইবে। তরুণী নাতনি ঝঙ্কার দেয়া উঠিল, কেনে? ঝগড়া করব না কেনে? চলে যাব না কেনে?
তু বাবু এর বিচার করে দে, বুড়া বুড়ির করণ দেখ। হাসিয়া অহিন্দ্র বলিল, কি হলো কি তোমাদের? ছি মাঝিন, বুড়ি দিদিমার সাথে ঝগড়া করতে আছে? বুড়ি খুব খুশিয়া হইয়া উঠিল। দেখ বাবু, আপনি দেখ। অহিন্দ্র বলিল, যা মাঝিন, বাড়ি যা, নাচ হচ্ছে গান হচ্ছে পাড়াতে, যা নাচ গান করগে। কেনে গান করব, কেনে নাচ করব? উহারা বুড়া বুড়িতে নাচ গান করবে, উহারা জমি পেলে উহারা নাচবে, আমাদিকে দিলে না কেনে? অহিন্দ্র বৃদ্ধাকে প্রশ্ন করিল, কি হলো কি মাঝিন, তুই বল তো শুনি। বৃদ্ধা যাহা বলিল তাহা এই, মেয়েটি শীঘ্রই বিবাহ হইবে, সর্দার বলিতেছে তোমরা আমাদের কাছে থাকো, খাট খাও, আমি তোমাদের ভরণ পোষণ করিব। কিন্তু মেয়েটি সে কথা কোনো মতেই শুনিবে না। সে স্বতন্ত্র ঘর বাঁধিতে চায়, নিজস্ব জমি চায়। সে জমি না পাইয়া সে এমন করিয়া রাগ করিয়াছে, ঝগড়া করিতেছে। তরুণী নাতিনীটি এবার হাত নাড়িয়া অঙ্গভঙ্গি করিয়া বলিয়া উঠিল, তোরা জমি লিবি, তোদের ধান হবে, কোলাই হবে, ভুট্টা হবে, তোরা সব ঘরে ভরবি, আমরা কি করব তবে? আমাদের ঘর হবে না, বেটা বিটি হবে না, উহারা কি খাবে তবে? কেনে আমরা তোদের জমিতে খাটব কেনে? অহিন্দ্রের হাসি পাইল, আবার বেশ ভালোও লাগিল। এই তরুণী কিশোরী মেয়ে, এখনও বিবাহ হয় নাই, হইবে প্রত্যাশায় ঘর দুয়ার সন্তান সন্ততির সম্পত্তির আয়োজনে মত্ত হইয়া উঠিয়াছে। মৃদু হাসিয়া সে বলিল, ও মাঝিন আমাদের পাকা গিন্নি হবে দেখছি, এখন থেকেই ঘরকন্যার ভাবনায় পাগল হয়ে উঠেছিস? বৃদ্ধা অহিন্দ্রের সুরে সুর মিলাইয়া বলিল, হ্যাঁ তাই তো দেখো কেন আপনি, উহার একেবারে শরম নাই। তরুণী এবার আরও ক্ষুব্ধ হইয়া উঠিল। তরবর করিয়া সে এক রাশ কথা বলিয়া গেল। অহিন্দ্র অনেক কষ্টে তাহার মর্মার্থ বুঝিল। সে বলিতেছিল, শরম তোদের নাই বুড়াবুড়ি, তোরা সকলকে জমি না দিয়া নিজেরা অধিক অংশে আত্মসাৎ করিয়া লইয়াছিস। অহিন্দ্র একটু বিস্ময় অনুভব করিল। কমল মাঝির নিজের নামে জমি লয়ার মধ্যে যে এমন মতলবের কথা সে কল্পনাও করিতে পারে নাই। সে বৃদ্ধের স্ত্রীকে বলিল, না না, এমন কেন করলি তোরা মাঝিন? বৃদ্ধা সবিনয়ে বলিল, জমি সকল বয়স্ক মাঝিকে দেওয়া হইয়াছে, শুধু এ কজন তরুণ বয়স্কদের দেওয়া হয় নাই। উহারা এখন জমি লইয়া কি করিবে? উহাদের জোয়ান বয়স, এখন খাটিয়া পয়সা উপার্জনের সময়। পরে উহারা সেই পয়সায় জমি কিনিবে, বুড়ারা মরিয়া গেলে পাইবে, এই তো নিয়ম। তাহারা বুড়া বুড়ি, বেশ কিছু জমি বেশি রইয়াছে, ইহাও সত্য। কিন্তু রাঙাবাবু তাহারা যে মোড়ল সর্দার, সকলের অপেক্ষা বেশি না পাইলে চলিবে কেন? তাহাদের সম্মান থাকিবে কেন? আর রাঙাবাবু যে অনেকটা জমি নিজের জন্য রাখিয়া দিলেন, নহিলে সকলকেই তাহারা দিত। এই সামান্য জমির ভাগ কেমন করিয়া এতগুলি লোককে দেওয়া যায়? ওই মেয়েটির এই গিন্নিপনার আগ্রহ অহিন্দের বড় ভালো লাগিয়াছিল। সে একটু চিন্তা করিয়া বলিল, এক কাজ কর মাঝিন, তোর হবু বরকে পাঠিয়ে দিস, আমি যে জমিটা নিজের জন্য রেখেছি তারই খানিকটা তাকে ভাগে বিলি করে দেব, আরও যে যে চাই তাকে দেব। তারপর হাসিয়া বলিল, কেমন, এইবার তোদের ঝড়া মিটল তো? বৃদ্ধা বলিল, বাবু মিটল, সব মাঝি ভারী খুশি হবে, কাল সব যাবে আপনার কাছে, উহাদিকে আপনি জমি ভাগে দিবি, নাম লিখে লিবি। তরুণীটি বলিল, আমাদিকে ভাগিদারি সর্দার করে দিবি বাবু, ও মরদরা তোর সব দেখে লিবে, আমি তোদের ঘরে পাটকাম করে দিব, হোক। মেয়েটির আনন্দে আগ্রহে অহিন্দ্র খুশি হইয়া বলিল, তাই করে দেব। আনন্দে কলরব করিয়া মেয়েটি এবার হাসিয়া উঠিল। অহিন্দ্র বলিল, যা এবার ঘরে যা, নাচ গান কর গিয়ে। আপনি যাবেন না বাবু? না, অনেকটা রাত্রি হয়ে গেল, আমি বাড়ি চললাম। অহিন্দ্র জলের স্রোতটা পার হইয়া এপারে উঠিয়াছে, এমন সময় আবার পেছনে কে ডাকিল, বাবু, রাঙাবাবু। অহিন্দ্র ফিরিয়া দাঁড়াইল, দেখিল একটি মূর্তি ছুটিয়া তাহার দিকেই আসিতেছে। সে মেয়েটিই ছুটিয়া আসিতেছে। ফুল নিয়ে যা বাবু, তোর লিগে ফুল আনলাম। এক আঁচল কুর্চির ফুল লইয়া মেয়েটি তাহার সম্মুখে দাঁড়াইল। সরল অশিক্ষিত জাতির তরুণীটির কৃতজ্ঞতায় অহিন্দের মন আনন্দে ভরিয়া উঠিল। সে দুই হাত পাতিয়া বলিল, দে। মেয়েটি আঁচল উজাড় করিয়া ফুল ঢালিয়া দিল। অহিন্দ্রের হাতের অঞ্জলিতে এত ফুল ধরিবার স্থান ছিল না। অঞ্জলি উপচিয়া ফুল বার্লির উপর পড়িয়া গেল। মেয়েটি বলিল, ইগুলা পড়ে গেল জি। অহিন্দ্র বলিল, ওগুলো তুই নিয়ে যা, খোপায় পড়বি। মেয়েটি নিঃসংকোচে মাথার কয়েকটা গুচ্ছ গুজিয়া নাচিতে নাচিতে জ্যোৎস্নাস্নাত বালুচরের উপর দিয়া চলিয়া গেল। টিপটিপ পাখির দল মেয়েটির গতিচাঞ্চলের আভাস পাইয়া চিৎকার করিয়া উড়িয়া খানিকটা দূরে গিয়া বসিল।
অহেন্দ্র সংস্নেহে মগ্ন দৃষ্টিতে মেয়েটির দিকেই চাহিয়া রহিল। এতক্ষণে তাহার মনে সকল গ্লানি কাটিয়া গিয়াছে। অপরাহ্নে ক্ষোভের বিমর্ষতায় তাহার অন্তর্বাহির ভাটা পড়া নদীর মতো শীর্ণ নিস্তরঙ্গ হইয়া উঠিয়াছিল। অকস্মাৎ যেন সেই শীর্ণতা ও নিস্তরঙ্গতাকে প্লাবনে আবৃত করিয়া সেই আনন্দের ভালো লাগার জোয়ার আসিয়া গেল। মেয়েটা অদ্ভুত। সাঁওতালদেরই তাতে বোনা মোটা দুধের মতো সাদা কাপড়ে কি চমৎকারী না মানাইয়াছে। লাল কস্তার রেলিংয়ের মতো নকশা কাটা পাড়টিও সুন্দরভাবে কাপড়খানাতে খাপ খাইয়াছে। বেনি রচনা না করিয়া সাদা সাপটা এলো খোপাতেই উহাদের ভালো মানায়। সরল বর্বর জাতি স্বার্থকে গোপন করিতে জানে না। স্বার্থহানিতে পরম আপনজনের সাথেও কলহ করিতে দ্বিধা করে না। কুমারী মেয়েটির স্বামী সন্তান সম্পদের কামনা দ্বন্দ্ব লইয়া উচ্চুক কণ্ঠে ঘোষণা করিতে একটুকু কুণ্ঠা নাই। অদ্ভুত। বালুচরের উপরে দূরে মেয়েটিকে এখনও দেখা যাইতেছে। মানুষ বলিয়া চেনা যায় না। উহারা দুধে ধোয়া কাপড়খানা জ্যোৎস্নার সঙ্গে মিশিয়া এক হইয়া গিয়াছে। শুধু অনাবৃত হাত, পিঠের খানিকটা, মাথার কালো চুল, পাতলা সাদা চাদরের মতো জ্যোৎস্নার মধ্য দিয়া খানিকটা কালো রঙের মতো, না খানিকটা কালো রূপের মতো ছুটিয়া চলিয়াছে।